এবার ডক্টর ইউনূসের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল, খেপে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। কেবল একটি ভোট দেওয়ার জন্য এত বড় অভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ জীবন দেয়নি। ভোটের আগে রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। একটা পুলসেরাতের পোল পার করতে হবে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, এছাড়া এখানে যারা উপদেষ্টা হিসেবে আছেন। সরকার কে চালাচ্ছে, কাদের সিদ্ধান্তে চলছে প্রধান উপদেষ্টা, এসব নানা প্রশ্ন তোলপাড় হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, মহা বিপদে পড়তে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে কে চালাচ্ছে, এটাই সমন্বয়কদের মনে প্রশ্ন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ডক্টর ইউনূস যখন তখন ক্ষমতা হারাতে পারেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। একটা পুলসেরাতের পোল পার করতে হবে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, এছাড়া এখানে যারা উপদেষ্টা হিসাবে আছেন। যে কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তাদের যেই ক্ষমতা গ্রহণ অথবা বিভিন্ন রকম সংস্কার কার্যক্রম চলমান অথবা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যা যা তারা নিচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা অধ্যাদেশ ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটা কী ছিল? এই সরকার যাই করবে এগুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এরকম নানান ধরনের সিকিউরিটি তারা নিজেদের জন্য করেছিল। তো বিএনপি অবশ্যই সেটা হয়তো ফলো আপ করবে, কিন্তু আওয়ামী লীগ কখনো আসলে এগুলো আসলে কাজে দিবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আবার সেই অধ্যাদেশের কার্যক্রম এক ধরনের রহস্যময় জটিলতায় চলে গেছে। এখন কি সরকার কি ভয় পাচ্ছে অধ্যাদেশকে জারি করতে, নাকি বিতর্কের মুখে পড়বে, যেখানে এই সরকারের অনেক কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আগের মতন কিন্তু সাপোর্ট করছে না, বিভাজন শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমরা দেখছি যে গেল কয়েকদিন আগে যে অধ্যাদেশ জারি করার কথা ছিল, মানব জমিনের হেডিং হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে অধ্যাদেশ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে আইনি কাঠামোতে ফেলার যে খসড়া অধ্যাদেশটি, সেটা চূড়ান্ত হচ্ছে না। মন্ত্রিপরিষদ বিভাগও উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর নানান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো এখন পর্যন্ত তা আইন মন্ত্রণালয়ে এটা যায়নি। কথা ছিল ডক্টর আসিফ নজরুল দেশে ফিরলে সেটাকে প্রজ্ঞাপন হিসাবে নিয়ে আসার কথা ছিল। এখন আমরা দেখছি যে এই অধ্যাদেশটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধীরে চলো নীতিতে এগুচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব তিনি বলছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে, তবে এটা নিয়ে এখন তার দপ্তরে কাজ হচ্ছে না। তার বক্তব্য হচ্ছে হয়তোবা অন্য উইং কাজ করছে, কিন্তু কোন উইং কাজ করছে সেই সম্পর্কেও তিনি জানেন না। আবার বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানোর কথা, তবে মন্ত্রিপরিষদ বিভাগও এখনও না পাঠানোর ফলে মনে হচ্ছে যে এটা খুব সহজে আপনার আসতে যাচ্ছে না। একাধিক সূত্র বলছে আপনার এই সরকারের বৈধতা নেওয়ার বিষয়ে সরকার ভাবছেন যে তাদের কোনো ধরনের বৈধতা নেওয়ার কোনো বিষয়ই নাই, এই জন্য এই ধরনের কোনো অধ্যাদেশেরও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী হচ্ছে এই সরকারের বৈধতার ম্যান্ডেট। সম্প্রতি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। এটি যদি জারি হয় তাহলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে। এই অধ্যাদেশটা কিন্তু অনেক কিছু হার্ড ছিল, বিএনপির জন্য ভয়েরও কারণ ছিল। সম্ভবত এটা নিয়ে ভেতরে ভেতরে জল্পনা কল্পনা বা নানান কিছু হয়তোবা ঘটছে। বলা হয়েছিল যে আপনার এই সরকার কখন নির্বাচন দিবে এটা সম্পর্কে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। অনেক কিছু ছিল যেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে ছিল। এই যে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া, তারপর সেই সিদ্ধান্তটা থেকে সরে আসা, আবার ধরেন সময়কাল ক্ষেপণ করা, অনেক ইস্যুতে আমরা দেখছি যে যেই সময়ের মধ্যে যেই কাজটা হওয়া দরকার অথবা অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে গিয়া
সরকারের ভেতরকার এক ধরনের দুর্বলতায় আমার কাছে মনে হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলো বলছেন যে ফাংশন করতে পারছে না। রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যু বলেন, সংবিধান ইস্যু বলেন, এই যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024, এটা ছিল তাদের নিজেদের জন্য পুলসেরাত পার হওয়ার একটা টিকিট, কিন্তু কোনো এক অজানা অদৃশ্য কারণে এই অধ্যাদেশও হচ্ছে না। যদি এটা না হয় তাহলে সামহাও এটা হইলেও অবশ্য কাজ হবে, না হইলেও কাজ হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এটা হইলেও কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। আবার মানে এই তো হইলেও তারা মানবে না, না হইলেও তো তার মতো তারা ব্যবস্থা নেবেই। আসলে কি হচ্ছে বিষয়টা অনেকের মধ্যে একটু চিন্তা ভাবনার জায়গাতে চলে আসছে। মানবজমিনের রিপোর্টটা আপনারা পুরোটা পড়ে নিতে পারবেন। এখানে অনেক প্রশ্ন, অনেক উত্তর, অনেক কিছু। আমি নিজেও আসলে এত বড় বিশাল ফিচার আলোচনা করতে গেলে আধা ঘন্টা লাগবে। বাট মনে হচ্ছে সরকার অনেক ক্ষেত্রে একটু ভয় পাচ্ছে কিছু সিদ্ধান্ত নিতে, নাকি আসলে গভীর চিন্তা করেন বা পরবর্তীতে কি হবে না হবে এ টু জেড ভাবেন। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে এই অন্তর্বর্তী সরকারের দূরত্ব হয়ে গেছে অনেক। আসসালামু আলাইকুম দর্শক, দেশের অবস্থা কি অনেকেই জানতে চান। তারা বিভিন্ন ঘটনার কথা বলেন, উদ্বেগ প্রকাশ করেন। সব মিলিয়ে একটা অশান্তি বা অস্বস্তি সবার মধ্যে জেগে বসছে এবং দিনকে দিন পরিস্থিতি অনেকের কাছে অসহনীয় ঠেকছে। কি হচ্ছে দেশে, কোথায় যাচ্ছে দেশ, এটা ভেবে পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার আসলে ঠিকমতো কি চলছে? সরকার কে চালাচ্ছে? কাদের সিদ্ধান্তে চলছে প্রধান উপদেষ্টা? এসব নানা প্রশ্ন তোলপাড় হচ্ছে। কখনো মনে হচ্ছে যে না, সবার সঙ্গে বোধহয় কথা বলি সরকার পরিচালিত হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে যে না, সেটা বোধহয় না। কারণ মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে হুঙ্কার ছাড়ছে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এবং তাদের সমর্থক যারা, বাইরের সমন্বয়ক যারা আছেন, ছাত্র সমন্বয়ক তারা। এবং বিশৃঙ্খল পরিস্থিতি আজকেই দেখেন, যেই আহতরা যারা পঙ্গু হাসপাতালে, তারা হুইল চেয়ার নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনারের সামনে যে পরিমাণ পরিস্থিতি তৈরি করছে। 2.5 ঘন্টা ছিলেন তারা, তারপরে বলছে সবার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। সেই বিক্ষোভ কোন একটা ফ্লোরে, তারা 4 তলায় গেছে, কেন 3 তলায় যায়নি, এটা নিয়ে তারা গাড়ির উপরে উঠে যেভাবে বিক্ষোভ করেছে, শুয়ে পড়েছে। পরে অন্য গাড়ি দিয়ে ব্রিটিশ হাই কমিশনার এবং স্বাস্থ্য উপদেষ্টা চলে আসতে বাধ্য হয়েছে। এটা কি আমাদের ঠিক ক্ষোভ প্রকাশের ভাষাটা ঠিক হলো কিনা, যথার্থ কিনা? ব্রিটিশ হাই কমিশনার তিনিও বা কি মনে করলেন, তারও পারসেপশনটা কি দাঁড়ালো বুঝতে পারছে না। 2 উপদেষ্টাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে প্রতিদিনই তারা ব্যাখ্যা দিচ্ছেন যে, এবং আজকে দেখলাম যে শিরোনামটা, যে মাহফুজ আলম আর এক উপদেষ্টা বলছেন যে তাদের নিয়ে যে বিতর্ক, এটার ব্যাপারে তারা দেখবেন বা তদন্ত করবেন। সামাজিক নৈরাজ্য মারাত্মক। একটা খবর দেখলাম, বগুড়ার হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে ছেলে, হাত খরচের টাকা না পেয়ে। চিন্তা করতে পারেন কত নির্মম এবং পাশবিকতা চলে আসে, এবং এই সবগুলি কিন্তু তরুণদের, ছাত্রদেরকে নিয়ে। তারপরে নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। এটা সার্জিস আলম এটা বলছে। কেন এটা বলছে? এগুলি কেন কথাটা উঠছে মানে এতদিন পর? আবার কেউ কেউ বলছে যে বিপ্লব ব্যর্থ হতে যদি কেউ করতে চায়, তাহলে আবার 4র্থ বিপ্লব হবে। পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। আবার বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর, যখন নাকি অর্থ উপদেষ্টা বলছেন বাজারে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না। মানে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে যাতে বাজারে পণ্য মূল্যের দাম কমে, কিন্তু বাজার এত বিশৃঙ্খল যে তারপরে সেটা সামাল দেওয়া যাচ্ছে না। এখনো রাস্তায় আহতরা উপদেষ্টাদেরকে হাজির হতে হবে। কোন উপদেষ্টা? স্বাস্থ্য উপদেষ্টা, আর বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ, এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাদের উপরে হয়তো ভরসা বেশি। রাত 10টার মধ্যেই তাদেরকে আসতে হবে। আবার মঈন আহমেদ, তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো। এরকম নানা
কথা নাই। আসিফ মাহমুদ বলছে অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়া হবে, যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ হুঙ্কার দিচ্ছেন, তারপরে সার্জিস আলম বলছেন। এখন কে কার বিরুদ্ধে বাক্য, সমস্যাটা কোথায় বোঝা কিন্তু খুবই মুশকিল। এই পরিস্থিতিতে আসলে সরকারের ভেতরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে। আবার মাহফুজ আলম একটা বিবৃতি দিয়েছেন যে যারা শেখ মুজিবের ব্যাপারে সহানুভূতি দেখাবে, গণঅভ্যুত্থানকে তারা সমর্থন করে না। অনেক রকম খবর দর্শক। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে আজকে আনুষ্ঠানিক একটা প্রেস ব্রিফিং করা হচ্ছে। তারা ৬,০০০ অস্ত্র উদ্ধার করেছে। তাদের কর্মকাণ্ড হঠাৎ করে কেন তুলে ধরলেন? তারা বলছে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটি সরকারের সিদ্ধান্ত। এই কথাটাও বা কেন তারা ব্রিফিং দিয়ে বলতে যাচ্ছে? সব মিলিয়ে কেমন জানি গোলমেলে একটা অবস্থা। দেশ ভালোভাবে চলছে না, সুষ্ঠুভাবে চলছে না, এটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। বিশেষ করে মাত্র ৩ জন উপদেষ্টা নিয়োগ করা হলো। মাহফুজ আলম, তাকে নিয়ে যেটা প্রশ্ন উঠলো যে সংবিধানে আছে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, সেই ছবি নামানো হলো। আরো কয়েকজন উপদেষ্টার কক্ষ থেকে নামানো হলো। এটা কি সংবিধান লঙ্ঘন করা হলো কিনা? কেনই বা এটা নিয়ে ইস্যু হিসেবে সামনে আসলো? যেটা নিয়ে আবার বিএনপি একটা কথা বললো, রুহুল কবির রিজভী, আবার তিনি প্রত্যাহার করলেন তার বক্তব্যটা। অর্থাৎ প্রথমে বিরোধিতা করলেন, পরে আবার তিনি সমর্থন করলেন, তিনি মাপ চাইলেন। মানে খুবই এলোমেলো কিন্তু পরিস্থিতিটা। এখন একদিকে তারা বলছেন যে না, সংস্কার হইতে হবে, নির্বাচন পরে, এটা ছাত্রদের একটা পক্ষ। অন্যদিকে বিএনপির একটি পক্ষ বলছে যে না, যদি নির্বাচন দেয়া না হয় এবং সব সংস্কার শেষ করার দরকার নেই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে অন্তর্বর্তী সরকারের সব সংস্কার শেষ করার দরকার নেই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করবে, তারপরে নির্বাচিত প্রতিনিধিরা বাকিটা করবে। তিনিও একদিকে আনহ্যাপি, উপদেষ্টাদের নিয়োগ ঠিক হচ্ছে না। আবার অন্যদিকে ছাত্ররা যে বলছে যে সংস্কার পরে, সেটা আবার সমর্থন করছে না। অর্থাৎ শেখ হাসিনার বিরোধী যেই মানে আন্দোলনকারী গোষ্ঠী, তাদের মধ্যে আবার নানা ভাগ উপভাগ। সরকারের ভেতরে একটা অংশ চুপচাপ আছে, যারা সিনিয়র উপদেষ্টা, তারা তেমন কিছুই বলছেন না, বরং হতাশা প্রকাশ করছেন। যেমন এই যে বাজার পরিস্থিতির ব্যাপারে অর্থ উপদেষ্টা হতাশা প্রকাশ করছেন। কিন্তু সরব আছেন হচ্ছে 3 জন এখন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, অন্যদিকে হাসনাত আবদুল্লাহ দিচ্ছেন, সার্জিস আলম দিচ্ছেন। এবং সেই সব পোস্টের মধ্যে কখনো ক্ষোভ, কখনো বিক্ষোভ, কখনো সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কখনো সরকারের পক্ষে যাচ্ছে। এর মধ্যে আবার রংপুরে আবার রাস্তা অবরোধ হয়েছে। বলা হচ্ছে যে রংপুর বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিতে হবে, এবং আক্তার হোসেন নামে একজনের নামও প্রস্তাব করা হয়েছে। তাহলে এইটা কি রেগুলার গভর্নমেন্ট যে সব অঞ্চল ভেদে নিতে হবে? এটা তো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারও যদি বলি, কারণ এই সরকারের অধীনেই তো নির্বাচনটা হবে। তো এই সরকারের অধীনে নির্বাচনটা যদি হয়, তাহলে সেখানে রেগুলার গভর্নমেন্টের মতন মানে সব বিভাগবারই কেন নিতে হবে? অথবা আবার এক বিভাগ থেকেই কেন 13 জন উপদেষ্টা থাকবে? এই প্রশ্নটাও আসছে কিন্তু সরকারের সমর্থক আন্দোলনকারীদের পক্ষ থেকে। মানে এত বেশি বিশৃঙ্খল, এত বেশি ক্রস কারেন্ট যে ধরতে পাওয়া মুশকিল। এবং বোঝা যাচ্ছে যে ভেতর থেকে একটা অস্থিরতা, সেই অস্থিরতা গ্রাস করেছে সরকারকে। আর এর প্রভাব কিন্তু জনমনে পড়েছে। রাজনীতি সচেতন মহল, তারা ভাবছে যে কি হচ্ছে। সাধারণ মানুষ বলছে দেশ কোথায় যাচ্ছে, ঠিকভাবে চলছে তো? এমনটা প্রধান যেই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কি নিয়ন্ত্রণ আছে? তিনি কার কথায় চলছেন? মানে এমন সব এলোমেলো একটি অবস্থার মধ্যে চলছে, যেটা খুবই একটা নৈরাজ্যকর পরিস্থিতি সামনে আসছে বলে অনেকে ভাবছেন দর্শক।
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রায় 3-4 মাস হয়ে গেছে, এখনো কোনো কাজ দেখতেছে না বাংলাদেশের জনগণ। অনেকে মন্তব্য করতেছে, আবার অনেকে বলতেছে অনেক কাজ করে ফেলেছে। দর্শক শ্রোতা, আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কন্ট্রোল কে করতেছে, এটা অনেকের মনে প্রশ্ন। কারণ সমন্বয়কদের কথা শুনতেছে না। এতদিন মনে করলো সমন্বয়করাই কন্ট্রোল করে, কিন্তু এখন সমন্বয়কদের বিপরীতে চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে ডক্টর ইউনূসের ক্ষমতা কতদিন টিকবে, দেশের জনগণ অনেকে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন আর টিকবে না, খুব দ্রুত আমরা নির্বাচনের ব্যবস্থা করে দিব। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বারবার বলতেছে যে নির্বাচন চাই, নির্বাচন চাই। দর্শক শ্রোতা, নির্বাচন কি খুব সহজেই হবে? এদিকে সমন্বয়করা বলতেছে সংস্কারের আগে নির্বাচন কখনোই হবে না, নির্বাচন দেরি আছে। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু মিলিয়ে যদি কিছু বলতে মন চায় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।